বিত্তশালী পরিবারের দুই ছেলে মেয়ে ঘুরতে আসে তাদের দাদার 100 বছরের পুরনো একটি হোটেলে। আর এখানে এসেই ফেঁসে যায় তারা। বাধ্য হয়ে তাদেরকে এই হোটেল পুনরায় চালু করার দায়িত্ব নিতে হয়। আর এটা করতে গিয়েই জীবন তেজপাতা হয়ে যায় তাদের। আজব এই হোটেলে তাদের সাথে কি কি হাস্যকর কর্মকাণ্ড ঘটে তাই দেখব আজকের গল্পে, যেই গল্পের শেষে রয়েছে এমন একটি টুইস্ট যা দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে আপনার। আর এই গল্পটির নাম লাইফ হিলগাই। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় উত্তরাখণ্ড পাহাড়ি এলাকায় একটা পরিবার আসছে। সেখানে দেব নামের একজন ছেলে, তার বোন কালকি এবং তার বাবা হিমালয়াকে নিয়ে গাড়িতে করে আসতে থাকে। তো হিমালয়া গাড়িতে বমি করায় তাকে তার ছেলে দেব বলে, উফ বাবা, বমি করলে আর হুইস্কি খেও না তো, সকাল সকাল হুইস্কি কে খায়? হিমালয়া বলে, আরে বমি আসছে এই পেঁচানো রাস্তার জন্য, এখানে হুইস্কির কি দোষ? দেব তখন বলে, আমি বুঝতে পারছি না দাদু আমাদেরকে হঠাৎ করে মিটিংয়ে এই পাহাড়েই কেন পাঠালো। হিমালয়া বলে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আর কি। যাই হোক, তো এরপর কালকে আর তার বাবা গাড়ি থেকে নেমে যায়, কারণ দেব খুবই স্লো গাড়ি চালাচ্ছিল। তো দেব তাদেরকে দেখানোর জন্য গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর গিয়ে অ্যাক্সিডেন্ট করতে করতে কোনো রকমে বাঁচে। তখনই সেখানকার স্থানীয় একজন মেয়ে, যার নাম হেমা, সে এসে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? এত ভালো গাড়ি নিয়ে এসেছেন, একজন ভালো ড্রাইভারও তো রাখতে পারতেন। তো এখানে দেব মেয়েটার সাথে উল্টো পাল্টা কথা বলে আর চলে আসে তার দাদুর হোটেলে। তবে তারা তিনজন এসে দেখে এটা তো অনেক বেশি পুরাতন, এতটাই পুরাতন যে কালো হয়ে আছে এর দেয়ালগুলো, যেন 100 বছর হয়ে গিয়েছে, কেউ ছুঁয়ে দেখে না। তারপর তারা তিনজন ভেতরে আসে আর কালকি দেব তো বলছিল, এটা কি কোনো ভূতের বাড়ি নাকি? অদ্ভুত তো। দেবের বাবা বলে, তোমাদের দাদু আমাদেরকে সবচেয়ে খারাপ ভ্যাকেশনে পাঠিয়েছে। তো তারপর সেখানে মিস্টার কৃপাল আসে, সে এখানকার কেয়ারটেকার। তো কৃপাল বলে, চলুন, আপনাদের জন্য আপনাদের দাদু অপেক্ষা করছেন, কথা আছে গুরুত্বপূর্ণ। কালকি আর দেব বলে, কি দাদু এখানে আছেন? কোথায় সে দেখি তো। তো তারপর তারা দাদুর সাথে দেখা করতে আসে। তবে তারা রুমে এসে দেখে দাদু আসলে এখানে আসেননি, ভিডিও কল করেছেন। তো কালকি আর দেব বলে, ভিডিও কল? তাদের দাদু পৃথ্বী বলে, কি আর করব বলো, এই বয়সেও আমাকেই কাজ করতে হচ্ছে, তোমাদের বাবার মতো বেকার তো নই। তো হিমালয়া এখানে কি করছো? হিমালয়া বলে, তোমার কাছে টাকাই সব, তাই না? তুমি দেখতে পাচ্ছ না আজ 12 বছর পর আমি এসেছি আমার বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে, তুমি কি আমাকে খুশি দেখতেই পারো না? তো তারপর পৃথ্বী বলে, বন্ধ করো তো তোমার এই নাটক, আর তুমি এই মিটিং থেকে দূরে যাও, তোমাকে এখানে কোনো প্রয়োজন নেই। তারপর হিমালয়া সরে গেলে পৃথ্বী বলে, ওয়েলকাম টু হোটেল গুড মর্নিং উডস ভিলা। কৃপাল, এবার তুমি ইতিহাস বলো। তো তারপর কৃপাল বলে, 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন লর্ড মার্কুড আর লেডি মর্নিং স্টার দুইজনকেই এই সব কিছু খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে এই বাড়ি পৃথ্বীবাবুর বাবাকে দিয়ে যায়। তারপর পৃথ্বী বলে, আর এবার তোমরা দুইজন, কালকি আর দেব, তোমরা এই হোটেলকে মেরামত করো আর এটাকে আগের মতো করে দাও। তোমাদের কাছে 6 মাস সময় আছে, আর যে ভালো কাজ করবে তাকে আমি মেডেল দিব। সবশেষে যার কাছে বেশি মেডেল থাকবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিব। তাহলে দেব, তুমি সামলাবে সিকিউরিটি আর মেইনটেনেন্স, এবং কালকি সে দেখবে হাউসকিপিং আর অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে কালকি? কালকি তখন বলে, না ঠিক নেই দাদু, আমি এসব পারবো না, আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমি যাচ্ছি। পৃথ্বী বলে, কি করে যাবে? আমি তো তোমার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছি, তাই এখানে তো থাকতেই হবে, আর তোমাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। দেখো, তার জন্য কিন্তু তোমাদের গেস্টও জোগাড় করতে হবে, তাদের থেকে ভালো রিভিউ পেতে হবে, তাহলেই তোমাদের মধ্য থেকে একজন জিতবে। দেব বলে, এটা তো একটা হেনস্থা হয়ে যাচ্ছে দাদু, আমি পারবো না এইসব, আর কালকে কি করবে সেটা দেখো। তো এখানে আবার কালকি আর দেব ঝগড়া করতে লেগে যায়। তখন পৃথ্বী বলে, এই যে তোমাদের আরামের দিন শেষ হয়ে গিয়েছে, কেউই আর আমার সম্পদ ফ্রিতে পাবে না। তারপরে পৃথ্বী কল কেটে চলে যায় আর এদেরকে এখানে ফাঁসিয়ে দেয়। অন্যদিকে আমরা এই পাঁচমলি গ্রামের একটি স্কুল দেখি, যেখানে আজ টিচার্স ডে পালন করা হচ্ছিল। তো অনেকেই বক্তৃতা দিচ্ছিল এখানে। তো এই গ্রামের গ্রাম প্রধান এক নেতার সাথে অনেক ভালো ভালো কথা বলছিল, যাতে সে কিছু ফান্ড দেয় আর সেটা সে নিজের পকেটে ভরতে পারে, কিন্তু সে এমন ভাবে বলছিল যেন সে গ্রামেরই উন্নতি করবে। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে বক্তৃতা দিতে আসে আর সে সার্কাজমের মাধ্যমে গ্রাম প্রধানের মুখোশ খুলে দেয়। তাই গ্রাম প্রধানেরও আর নেতার কাছ থেকে টাকা পকেটে ভরা হয় না,
আর সে প্রচন্ড রেগেও যায়। যাই হোক, তো এর মধ্যেই সেখানে রাওয়াত নামের একজন পুলিশ অফিসার আসে আর বলে গ্রামে একটা খুনি ঘুরছে, তাই আজকের মতো এখানেই এইসব বন্ধ করুন আর সবাই যার যার বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকুন। এদিকে দেব আর কালকে লেগে পড়ে কিছু স্টাফদের নিয়ে কাজ করতে। সারা হোটেলটাকে রাত দিন লাগিয়ে পরিষ্কার করে তারা, আর নতুন ফার্নিচারও আনে। অন্যদিকে আমরা হিমাকে দেখি, তাকে একটা বাচ্চা মেয়ে চান্দান নামের কারো সম্পর্কে বলে। হয়তো হিমা তাকে পছন্দ করে। এদিকে দেব এসে কালকিকে বলে, আমি বলেছিলাম এখানে বিভিন্ন সময়ের কতগুলো ঘড়ি লাগাতে, কেন লাগাওনি? কালকি বলে, এটা পাঞ্চমলি গ্রাম, তাই এখানে তুই শুধু গেস্টদের জন্য আগে বিদ্যুৎটা এনে দিস, তাহলেই তারা নিজেদের মোবাইলেই টাইম দেখে নিবে। তো তারা যখন এখানে কথা বলছিল তখনই একজন গেস্ট আসে আর তাকে 103 নাম্বার রুম দিয়ে দেয় দেব, কারণ 103 নাম্বার রুমে থাকতো কালকি আর সেখানে অনেক কিছুর সুবিধা ছিল। তাই দেব হিংসে করে 103 নাম্বার রুম গেস্টকে অফার করে, আর গেস্ট সেখানে যাওয়ার জন্যই রেডি হয়ে যায়। অন্যদিকে হিমালয়া আর কৃপাল পাহাড়ের পাশে বসে ড্রিঙ্ক করছিল। তখন কৃপাল বলে, অনেক বছর পর আমরা এখানে এইরকম ভাবে বসে আছি, খুশিতে মনটা একেবারে ভরে গেল। হিমালয়া বলে, ভালো লাগছে না, আর বোরিং হয়ে গেছি, তাই নতুন গ্রামবাসীর সাথে পরিচয় করাও। কৃপাল বলে, যদি তারা পরিচিত হতে না চায়? হিমালয়া বলে, মানে কি? কৃপাল বলে, মানে একবার গ্রামের লোকেরা বলেছিল তাদের পেটে ভাত নেই, আর তুমি তাদের বলেছিলে তাতে কি হয়েছে, রুটি খেয়ে নাও, তারপরই কল কেটে দিয়েছিলে তাদের, এজন্য তারা অনেকেই রেগে আছে। হিমালয়া বলে, না সেটা হতেই পারে না, হয়তো মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। তো তারপর সেখানে অফিসার রাওয়াত আসে আর তাদেরকে বলে যায় গ্রামে একজন কুখ্যাত খুনি ঘুরছে, যে মানুষের মাথায় চামচের আঘাত করে খুন করে। এদিকে আমরা দেখি তাদের হোটেলে যে লোকটা গেস্ট হয়ে আসে এটাই আসলে সেই খুনি, আর এর নাম পুলিশ বলেছে চামচা চাল্লিসি, কারণ সে মানুষকে 40 বার চামচের আঘাত করে খুন করে। তো দেবরা তো জানে না, তাই দেব আসে তার গেস্টকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতে। দেব এই লোককে জিজ্ঞেস করে, আপনি কি করেন? সে জানায়, আমি ডেভেলপার। তারপর দেব বলে, আচ্ছা আপনার আইডি কার্ডটা? সেই লোক বলে, আমার আইডি কার্ড ব্যাগে ছিল, সেটা সহ বানর নিয়ে গেছে। তো এরপরই দেব তার সাথে একটু মজা করে আর বলে, তাহলে আপনার এটিএম কার্ডটা ব্লক করা উচিত, কারণ না হলে বানর সেখান থেকে 20,000 টাকা তুলে কলা খেয়ে নিতে পারে। এইসব বলে দেব হাসলেও সেই লোকের টনকও নড়ে না। তারপর দেব তাকে তার রুমের চাবি দিয়ে বলে, কোনো কিছুর প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন স্যার। ওই লোক তখন দেবের উচ্চতা জিজ্ঞেস করে। তো এরপর সে বলে, আমার 2টা 6 ফিটের বস্তা চাই। দেব শুনে বলে, মনে হচ্ছে আপনি কিছু ভারী তুলে নিবেন, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তো তারপর দেব চলে যাওয়ার পর ওই লোক বলে, খুব পাকা ছেলে, বেশি কথা বলে, তবে আর কয়দিনই বা বলবে, হয়তো সে এবার দেবকে মারার চিন্তা করছে। এদিকে দেব আসে বস্তা নিতে কৃপালের বাড়ি, কিন্তু সে বাড়িতে ছিল না। তখনই সেখানে হিমা আসে আর বলে, কি চাই? দেব বলে, আরে তুমি এখানে? হিমা বলে, আমি হিমা, আর আমাকে কাকা বলেছেন শহর থেকে 2টা বাচ্চা এসেছে, তারা কান্নাকাটি করলে সামলে নিস। তো বলুন কি চান আপনি? দেব বলে, আসলে আমার 2টা বস্তা চাই, আর আমার একটু লিক হয়েছে, সেটাও ঠিক করতে হবে, পারলে বলো। হিমা বলে, পারতে তো হবেই, আমার কাকার অর্ডার, তাই চলো। এরপর দেব আর হিমা চলে আসে হোটেলে। অন্যদিকে সেই খুনি এসে কালকিকে বলে, আমি তোমার প্রথম গেস্ট, আর আমি যদি 1 স্টার রিভিউ দেই তাহলে বোঝো তোমার হোটেল আজীবন এরকমই চলবে। কালকি বলে, আমি জানি স্যার, আর আমার কলিগ দেব একটু এরকমই উল্টোপাল্টা কাজ করে ফেলে, আপনার কি চাই আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। তখন ওই খুনি লোকটা বলে, আমার এমন চামচ চাই যা দিয়ে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া সম্ভব। কিন্তু কালকিরা তো বোঝেই না যে এই লোকটাই আসলে খুনি, তাই সে তার যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে রাতের বেলা হিমালয়া যখন বাইরে ছিল তখন হোটেলে বসে বসে ওই খুনি লোকটা খাচ্ছিল। তখন এই লোকের হাত থেকে চামচটা পড়ে যায়, আর কালকে সেটা তুলে দিয়ে বলে, কি ব্যাপার, এখানে রক্ত কিসের? ওই লোক তখন বলে, রক্ত না, এটা সস। এসব উল্টোপাল্টা বলেই সে কথা উড়িয়ে দেয়। রাতে দেবকে এসে ওই লোক বলে, আপনাদের থেকে আমি অনেক ভালো দেখাশোনা পেয়েছি, আমার খুব ইচ্ছা করছে আরো একদিন যদি থেকে যেতে পারতাম। দেব বলে, আপনার চেক আউট তো কাল, তাই না? তখনই কালকে এসে বলে, হ্যাঁ কাল সকালে। তখন ওই লোকটা বলে, কিন্তু তোমাদের শেষ সময় আজই। আসলে যেমন তোমার কাজ এই হোটেল সামলানো, তেমনি আমার কাজ খুন করা। আমার খুব ভালো লাগে মানুষকে মারতে। তো তারা এই লোকের এইসব কথা অতটা পাত্তা দেয় না, আর তখনই কারেন্ট চলে যায়। আর এই সুযোগেই দেবের পেছনে চামচ দিয়ে আঘাত করতে যায় ওই লোকটা, কিন্তু সেই সময়ই ফ্লোর ভেঙে সেই খুনি নিচে পড়েই মারা যায়। তখনই সেখানে হিমালয়া আসে আর বলে, এই সব কি?
কালকি বলে, বাবা প্রমিস, আমরা কিচ্ছু করিনি, সে আমাদের প্রথম গেস্ট ছিল। হিমালয় বলে, বাইরে গ্রামবাসী এসেছে, তাই একে দেখলে খবর আছে, তাই চলো আগে লাশটা লুকাই। ওইদিকে গ্রামের লোকেরা ক্ষেপে আছে হিমালয়ের উপর, কারণ এই হিমালয়া নেশা করে গ্রামের মানুষ যেখান থেকে পানি খায় সেখানে গিয়েই মূত্র বিসর্জন করেছে, তাই গ্রামের লোকেরা তাকে তাড়া করে এখানে চলে এসেছে। তো তারপর তারা উপর থেকে বাইরে ফেলে দেয় লাশটাকে, আর সেই লাশ গ্রামের লোকেরা দেখতে পেয়ে অফিসার রাওয়াতকে ডেকে আনে। রাওয়াত এসেই দেখে এটা তো সেই কিলার যাকে তারা খুঁজে যাচ্ছে। তারপর হোটেলের ভেতর এসে রাওয়াত সবাইকে জিজ্ঞেস করে এই ব্যাপারে, কিন্তু হিমালয়া বলে এটা দেব কালকির ব্যাপার, তাদের জিজ্ঞেস করুন। কালকি বলে, গেস্ট চলে যাওয়ার পর আমাদের আর দায়বদ্ধতা নেই স্যার। তারপর দেব বলে, স্যার আমরা কোনো ক্রিমিনালকে জায়গা দেইনি, সে তো আইটি কোম্পানির ডেভেলপার। রাওয়াত বলে, সে কি আইডি কার্ড দিয়েছে? দেব বলে, সে তো বলল বানর নিয়ে গেছে। রাওয়াত তখন এই কথা শুনেই হেসে দেয় আর বলতে থাকে, মাফ করবেন, কিন্তু আপনাকে দেখে এখন আমার মনে হচ্ছে আপনি একজন খুব বড় মাপের বোকা, আর যেহেতু আপনারা কেউ এনাকে খুন করেননি, তখন আমরা এটাকে সাধারণ মৃত্যুর কেস বলে বন্ধ করে দিচ্ছি। দেব বলে, হ্যাঁ স্যার, একদম সঠিক সিদ্ধান্ত। রাওয়াত তখন বলে, আর সরকার এই খুনিকে ধরিয়ে দিতে পারলে যেই প্রাইজ মানি দিতে চেয়েছিল সেটাও ফিরিয়ে দিই সরকারকে, কি বলেন? এটা শুনে তখন হিমালয়া বলে, আসলে স্যার আমি স্বীকার করছি যে তাকে আমি মেরেছি, সে আমার ছেলে মেয়েকে আঘাত করতে আসছিল, তাই তাকে মেরে দিলাম। তো তারপর হিমালয়াকে প্রাইজ মানি দেওয়া হয়। তো এর পরের দিন দেখা যায় গ্রাম থেকে 3 জন কাজের লোককে রাখে কালকিরা। এদিকে আজ এই গ্রামে একটা ব্রিজ উদ্বোধন হবে, তাই সবাইকে ডাকা হয় সভায়। সেখানে হিমালয়াও উপস্থিত ছিল। তো এই ব্রিজ উদ্বোধন করা শেষে তাদের হোটেলে আজ কতজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট আসে, কারণ তারা এখানেই এসেছিল ঘুরতে। তবে তারা একটা রুমেই সব থাকবে বলে আবদার করে, কারণ এত টাকা তারা আলাদাভাবে থাকলে দিতে পারবে না। তো তখন সুষমা, যাকে নতুন কাজে রাখা হয়েছে, সে বলে, তাহলে চলে যাও, এখানে তোমাদের রাখা যাবে না। এরপর দেব বলে, সরি, এইভাবে এক রুমে এতজন থাকার রুলস আমাদের নেই। তখনই সেখানে কালকি এসে বলে, না তারা থাকবে, আর সুষমা তুমি এদের থেকে যাবতীয় সবকিছু রেখে তাদেরকে রুমের চাবি দিয়ে দাও। তো তারপরই কালকিকে বাইরে এসে দেব বলে, এটা কি করলে তুমি? কালকি তখন বলে, আর কি করতাম, আমাদের এই হোটেল চালানোর জন্য ভালো রিভিউ চাই, আর এদেরকে দেখে আরো মানুষ আসবে, কারণ সবার দাদু তো আর আমাদের দাদুর মতো না যে লাখ টাকার গাড়ি দিয়ে ভ্যাকেশনে পাঠিয়ে দিবে। তো তারপর দেব বাইরে আসে দরকারি জিনিস নিয়ে যেতে। তখনই তাকে হিমা বলে, কি ব্যাপার, রাজপুত্র হেঁটে হেঁটে যাচ্ছে যে? দেব এটা শুনে বলে, এই তোমার এত সমস্যা কেন? হিমা বলে, আমি আসলে সামনেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে লিফট দিয়ে দেই, এখন তোমার যদি লিফট না লাগে তাহলে আমি চলেই যাই। তো তারপর দেব নিজের কষ্ট বুঝে ইগোকে সাইডে রেখে উঠে পড়ে বাইকে। অন্যদিকে হিমালয়া তো গ্রামের ছোট বড়দের নিয়ে হোটেলে বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে কালকি আসে আর বলে, এইসব কি হচ্ছে বাবা? হিমালয়া তখন বলে, আসলে আমি বুড়ো আর বাচ্চাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করছি। এটা শুনে কালকি বলে, কিন্তু আমার মনে হয় না তোমার এইসব করাটা যুক্তিযুক্ত, বরং তোমার উচিত আমাকে হেল্প করা এই মেডেল জিততে। এরপর নিচে এসে তার নতুন কাজের লোকগুলোকে সে অনেক বকাবকি করে, কারণ এরা কাজ রেখে খেলায় ব্যস্ত হয়ে আছে। তখনই কৃপাল আসে আর বলে, আরে তোমরা কি করছো এসব? ম্যাডাম কি তোমাদের খেলার জন্য রেখেছেন? তাহলে এসব খেলা রেখে যাও, কাজে মন দাও, না হলে আমাদের গ্রামেরই সম্মান যাবে। এদিকে হিমা আর দেব কথা বলতে বলতে একটু বন্ধুর মতো হয়ে যায়। তখনই দেব তাকে জিজ্ঞেস করে, তার তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে, তার সাথে তার কি করে দেখা হলো, কি করে প্রেম হলো, এসব নিয়েই সে জানতে চাচ্ছিল। হিমা তখন বলে, চুপ থাকো তো। দেব বলে, প্লিজ বলো না, খুব জানতে ইচ্ছা করছে। তো তারপর হিমা বলে, আমি আর চান্দন একসাথে স্কুল থেকে হেঁটে হেঁটে ফিরতাম, আমরা যাওয়ার সময় একেবারে ভিজে তারপর যেতাম, এভাবেই ধীরে ধীরে ভালোবাসা হয়ে যায়। তারপর এখন সে 7 বছর পর এসেছে, কিন্তু এরকম কিছু আর করে না। এদিকে দেব রাস্তায় দেখে কিছু বাচ্চারা তার হোটেলের সাইনবোর্ড নিয়ে যাচ্ছে। দেব তখন তাদেরকে দূর থেকে বলে, এই এটা আমার সাইনবোর্ড, দাঁড়া বলছি। তো তারপর দোকানদার থেকে বাড়ির ঠিকানা জেনে ওই বাচ্চাদেরকে ধরতে চলে যায় দেব। এদিকে দেখা যায় কালকি রুমে এসে তার বাবার সাথে ছেলেগুলো চারিদিকে জঘন্য অবস্থা করে রেখেছে। তো এরপর কালকি কৃপালকে বলে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন পরবর্তী সময়ে আমার থেকে অর্ডার নিয়ে কাজ করে। কৃপাল বলে, ম্যাডাম এটা কি করে হবে, অর্ডার তো তখনই মানবে যখন মানবাধিকার ভাঙবে না দেবরা। এদিকে দেব আসে ছোটুর বাড়ি, যে ওই সাইনবোর্ডটা চুরি করেছে। দেব এসে ছোটুর মাকে বলে যে ছোটু তার সাইনবোর্ড নিয়ে এসেছে। তখন ছোটুর মা ছোটুকে ধরে বেশ মারধর করে আর বলে, তুই চুরি করেছিস,
বল, সত্যি কথা বল। দেব তখন তাকে আটকায় আর বলে, আরে এইভাবে মারধর করবেন না, পরে বড় হয়ে এই ছেলে আপনাকে ঘৃণা করবে। তো এরপর সে জিজ্ঞেস করে, তুই আমাকে বল, তুই চুরি কেন করলি? তখন ছোট আর কিচ্ছু বলে না, চুপচাপ তাকে তার সাইনবোর্ড এনে দেয়। দেবও সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে হিমাকে বলে, আচ্ছা তোমাদের গ্রামের সব বাচ্চারাই কি চুরি করে? হিমা বলে, না, শুধু এই ছোটই করে। তো যাওয়ার সময় হিমা দেখে তার ছোটবেলার ভালোবাসাকে, যে অন্য মেয়ের সাথে ছিল। এদিকে মদ খেতে বসে পড়ে কালকি। তখনই কৃপাল বলে, ম্যাডাম এইভাবে ভেঙে না পড়ে উঠে দাঁড়িয়ে আজ এদেরকে এখান থেকে ভাগান। যদি আজ পারেন তাহলে আপনি জিতবেন, মনে রাখবেন আপনি পারবেন চেষ্টা করলেই। তো তারপর সত্যি সত্যি কালকি এই সবগুলো লোফারকে তার হোটেল থেকে ভয় দেখিয়ে পালানোর জন্য বাধ্য করে। অন্যদিকে হিমার মন খারাপ দেখে দেব বলে, আচ্ছা যদি তোমার বাড়ি ফেরার তাড়া না থাকে তাহলে কি আমরা একটা সাইডে দাঁড়িয়ে কিছুক্ষণ চিল করতে পারি, যদি আর কি তুমি কিছু মনে না করো। এই কথা শুনে হিমা নামে। আর দেব বলে, হিমা তুমি কি ঠিক আছো? অনেকক্ষণ ধরে চুপ আছো, কথা বলা ভুলে গেলে নাকি? আচ্ছা আমি নিশ্চিত ওই পাঙ্কাজ না চান্দান সে ব্রেকআপ করার পর তোমার কাছেই ফিরে আসবে। তো এইসব শুনে হিমা হাসে আর বলে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, ছোটর মায়ের মতো তোমার মাও তোমাকে ছোটবেলায় অনেক মেরেছে তাই না? দেব বলে, না। হিমা তখন বলে, যদি মায়ের হাতের মার খেতে তাহলে হয়তো ভদ্র হতে। এটা শুনে দেব বলে, মারার জন্য তো পাশে থাকতে হবে। এটা শুনে হিমা বলে, তার মানে উনি এখন নেই? দেব বলে, না নেই। হিমা তখন তাকে জানায়, আমার তো দুজনের কেউই নেই, না আছেন বাবা আর না আছেন মা। আমি যখন একেবারে ছোট তখনই দুইজন মারা যান। একটা ফটো ছিল সেটাও হারিয়ে যায়। তবে থেকেই কৃপাল কাকা আমাকে বড় করছেন। আজও আমার মা বাবা হয়ে পাশে আছেন, আমার সবকিছুর খেয়াল রাখেন তিনি। তো তারপরই এখানে তারা বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে যায়, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। ওদিকে রাতের বেলা কালকি সবাইকে অনেক টাইট দিয়ে দেয় আর হোটেলের সবকিছু ঝকঝক করতে বলে স্টাফদের। তারপর তার বাবার মন ভালো করতে সে আবারও তার সাথে ড্রিঙ্ক করতে বসে পড়ে। তো পরের দিন সকালে তাদের দাদু আসেন ভিডিও কলে, আর আজকের দিনের মেডেল পায় কালকি, কারণ সে হোটেলকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। তাই দাদু প্রথম মেডেলই দিয়ে দেন কালকিকে। কালকিও এতে বেশ খুশি হয়। অন্যদিকে দেব আসে হিমার সাথে দেখা করতে আর তাকে এসে বলে, হিমা হোটেলের কাঠ শেষ হয়ে গেছে। হিমা বলে, ঠিক আছে যাও, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো, আজ আমি ব্যস্ত, আমি যেতে পারবো না। তো তারপরে একজন আসে আর বলে, হিমা তাড়াতাড়ি চল, সমস্যা হয়ে গেছে। তো এরপর দেব আর হিমা তাদের কাছে এসে বলে, দেখুন আমি জানি এই মুহূর্তে কাজ একটু বেশি আছে, কিন্তু পুরো কাজ হয়ে যাওয়ার পর আপনারা সবাই চলে যাবেন। তারা বলে, না ম্যাডাম সম্ভব না, আমাদের নিজ নিজ পার্সোনাল অনেক কিছু করার আছে, এইভাবে হবে না। তখন হিমাকে ডেকে নিয়ে দেব বলে, আমার কাছে একটা আইডিয়া আছে এদেরকে রাজি করানোর। এদিকে কালকিকে তার স্টাফরা একেবারে নাজেহাল করে ছাড়ে। সে সবাইকে একসাথে বকাবকি করে, কারণ ঠিকঠাক করে সে গেস্টদের দেখাশোনাই করে না, সবসময় গেস্টরা তাকে অভিযোগ দেয়। তো এইদিকে দেব হিমার সাথে কাজ করা লোকদেরকে বলে, আমি হিমার বন্ধু আর আমি আজ কাজে একটা নতুন প্রথা আনছি, যেখানে দিনে যে সবচেয়ে বেশি কাজ করবে তাকে তার বেতনের দ্বিগুণ টাকা দেওয়া হবে আর তার ছবি এই বোর্ডে লাগানো থাকবে। তো এই কথা বলতে বলতে দেব একজনকে টাকা দিয়েও দেয়, তার কাজ বেশি ছিল বলে। এবার সবাই তো এইসব দেখে ভাবে তারাও কাজটা ঠিক করে করবে। অন্যদিকে হিমালয়া আর কৃপাল জঙ্গলের ভেতরে চলে আসে আর সেখানে এসেই ফেসে যায়। হিমালয়া বলে, এই কৃপাল ছোটবেলা তুই এখানে আসতি, তাহলে তুই জানিস না এখান থেকে কি করে বেরোতে হবে? কৃপাল বলে, না এসব তো বুঝতে পারছি না। তখনই সেখানে বাঘের গর্জন পাওয়া যায় আর তারা তো ভয়েই শেষ, যে এবার নিশ্চিত বাঘের খাবার হয়েই যেতে হবে তাদের। এদিকে দেবকে ধন্যবাদ জানায় হিমা তাকে এত সাহায্য করার জন্য। দেব বলে, আরে আমাকে ধন্যবাদ দিতে হবে না, আসলে আমার তো এমনিতেও কিছু করার ছিল না। হিমা বলে, কেন? হোটেলকে সামলাবে। এইসব কথা বলার মাঝেই আবার তার কর্মচারীর মাঝে ঝামেলা বেঁধে যায়, তাই হিমা দেব সেখানে আসে। অন্যদিকে কালকিকে আর সহ্য করতে পারছিল না তার স্টাফরা, তারা খুবই বিরক্ত হয়ে যায় তার স্ট্রিক্ট আচরণে। তো তারপর তারা কালকির যেই ভিডিও গেমটা চুরি করেছিল সেটা আবারও জায়গায় রেখে আসে আর বলে, এবার ম্যাডাম আবারও খেলায় বিজি থাকবে আর আমাদেরকে প্রেসার কম দিবে। অন্যদিকে দেব গিয়ে দেখে কর্মচারীরা যে বেশি কাজ করেছে তাকে নিয়ে খুব মজা করছে। তাই দেব বলে, আপনারা যে অপমান করলেন সেটার জন্য আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, যে এখন থেকে সন্ধ্যার ভেতরে সবগুলো বক্স ভরা শেষ না হলে আপনাদের সবার চাকরি হিমা ম্যাডাম বাতিল করে দিবে। এখন তো সবাই ফেসে যায় আর বলে, কি বলছেন কি হিমা ম্যাডাম, আপনি কিছু বলবেন না? তো দেখা যায় হিমাও তখন চুপ থাকে সাহস করে। এদিকে কালকে এসে তার স্টাফদের বলে, এই তোমরা এখানে কি করছো? আমি না বললাম আজ 3টায় মিটিং আছে? তারা বলে, ম্যাডাম
আমরা ভেবেছিলাম আপনি হয়তো ভিডিও গেম খেলতে বিজি আছেন, কিন্তু আপনি তো দেখছি চলে এসেছেন। কালকি বলে, কি ভিডিও গেম? তখন আরেকজন বলে, হ্যাঁ ম্যাডাম, আগের জায়গায় তো রেখে এসেছি, না মানে রাখা দেখেছি। এটা শুনে কালকি বলে, সেই গেমটা তো চুরি হয়ে গেছে, তাই এসব কথা রাখো, এখন কাজে আসো। তো তারপর তারা কালকিকে বলে, ম্যাডাম এখানেই তো ছিল গেমটা। কালকি বলে, বাদ দাও না, এটা চুরি হয়ে গিয়েছে, আর কথা বলে কি লাভ? তখন নেগি বলে, না ম্যাডাম, এবার সত্যি সত্যি চুরি হয়েছে। এটা শুনে কালকি তাদের জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছেন আপনি? তো তারপর তারা সত্যিটা বলে, আর এরপরই তো কালকির রাগ ঝড়ের মতো শুরু হয়ে যায়। কালকি বলে, তোমরা একে তো কাজ করছো না, তার উপর এসব চুরি চামারি করে যাচ্ছ, এর মানেটা কি? আমাদের হোটেলের রেটিং নেমে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো কিছুই হচ্ছে না। কি মস্করা হচ্ছে এখানে? হ্যাঁ, এদিকে দেখা যায় দেবের প্ল্যান উল্টো পড়ে গেছে হিমার উপর, আর সবাই তো চাকরি ছেড়ে চলে যাচ্ছিল। দেব তখন বলে, সরি, আমাদেরকে তো এইসবই শেখানো হয়েছে। হিমা তখন বলে, দেব, এরা গ্রামের লোক, এদের উপর এইসব চলবে না। তো তারপর হিমা আবারও আসে তার শেষ চেষ্টা করতে। তাদেরকে হিমা বলে, আমি ছোট থেকে কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে চাইনি, তাই শহরে পড়তে যাই। তখন আমি দেখি গ্রাম থেকে ট্রাক আসছে মালের। ওই সময় আমার বিশ্বাস হয় গ্রামে আমাদের কিছু করার আছে, সেখানেও সম্পদ আছে ব্যবহার করার মতো। তারপর আমি গ্রামে ফিরে দিন রাত পরিশ্রম করে এই অর্গানিক ফার্মটা তৈরি করেছি। এখন আমি এটাও জানি সময় কম, কিন্তু আপনারা যদি কাজ শেষ করেন তবে তারপর আপনাদেরকে বোনাস দেওয়া হবে, এটা কিন্তু সত্যি। তাই এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি আপনাদের ইচ্ছা করে আসতে পারেন, আর না করলে সমস্যা নেই, আমি আর কিছুই বলবো না আপনাদের। তো তারপর দেখা যায় হিমাকে হেল্প করতে বসে দেব, আর এর কিছুক্ষণ পরই হেমার কথা শুনে বাকিরাও চলে আসে তাকে হেল্প করতে। তারা তাকে বলে, দিদি, একসাথে কাজ করব আর একসাথেই বড় হব, তুমি কোনো চিন্তা করো না। এইসব শুনে তো হিমাও খুব খুশি হয়, আর তারা দেবকে বলে, দাদা, আমাদেরকে শুধু মিঠুনদার সাথে একটু দেখা করিয়ে দিবেন, আমরা খুব বড় ফ্যান তার। দেব তো এটা শুনে হেসে দেয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই করিয়ে দিব। এদের আসা যাওয়া তো আমার বাড়িতে লেগেই থাকে। অন্যদিকে হিমালয়া আর কৃপাল একসাথে জঙ্গলে বসে আগুন জ্বালানোর চেষ্টা করে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল। হিমালয়া তখন বলতে থাকে, মরতে তো হবেই, জানিস আমার আজীবন ইচ্ছা ছিল আমি যখন মরব তখন আমার পাশে একজন ভালো বন্ধু থাকবে, কিন্তু সেই স্বপ্ন আমার অপূর্ণই থেকে গেল। এটা শুনে কৃপাল মন খারাপ করে, তাই সে কৃপালকে বলে, আরে মুখ ফোলাস না, আমি মজা করেছি। জানিস কৃপাল, আমার ছোটবেলার সবকিছুই মনে আছে, কিন্তু ওই সময়টা আমার জন্য খুবই বেকার ছিল। সব বাচ্চারা আমার থেকে আমার দামি দামি জিনিসপত্র নিয়ে যেত, আমার চুল নিয়ে বলতো হিমালয়ের শিকড়, হিমালয়ের শিকড়, এইসব বলে সবাই মজা নিত। আমার খুবই খারাপ লাগতো, সেই জন্য তো আমি ছুটিতে গ্রামে আসাই ছেড়ে দিয়েছিলাম, কারণ যখনই আসতাম এত এত ট্রমা নিয়ে ফিরতে হতো যা আমার জীবনটাকে প্রায় অচল করে দিত। কিন্তু তুই একমাত্র আমার বন্ধু ছিলি, যে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করিসনি, সব সময় আমার পাশে ছিলি। তো তারপর কৃপাল বলে, আমিও তোমাকে একটা সত্যি বলতে চাই, আসলে ওই বাচ্চাগুলোকে আমিই উস্কে দিতাম তোমার পেছনে, আর ওই হিমালয়ের শিকড় বলাও আমারই আইডিয়া ছিল। শেষ সময় আমি এই মিথ্যাচার নিয়ে যেতে চাই না, তাই আজ বলেই দিলাম, আমাকে মাফ করে দিও। এটা শুনেই হিমালয়া হেসে দেয় আর বলে, তুই তো অনেক পাপ করেছিস। কৃপাল বলে, হ্যাঁ, কিন্তু তোমার থেকে কম। এদিকে সব কাজ শেষ করে দেব আর হিমা যায় ম্যাগি নুডলস খেতে। হিমা দেবকে তার একটা পছন্দের জায়গায় নিয়ে যায়। এদিকে কালকি তার স্টাফদের উপর খুব খুশি হয় আর তাদের বোনাসও দেয়। এরপর তাদেরকে ছুটিও নিতে বলে, কারণ তারা খুব ভালো কাজ করছে। তার স্টাফরাও এখন নিজেদের ভুল বুঝতে পারে আর বলে, সরি ম্যাডাম, আমাদের জন্য ভিডিও গেমটা চুরি হয়ে গেল আপনার। কালকি বলে, থাক, সমস্যা নেই, আমি এমনিতেও আর খেলতাম না, কারণ হারারও তো লিমিট আছে। তো তারপর সুষমা বলে, তাহলে ম্যাডাম আমাদের সাথে একটা গেম খেলবেন? অন্যদিকে হিমালয়া আর কৃপাল যখন মরার জন্য সময় গুনছিল, ঠিক তখনই সেখানে দেব আর হিমা ডাকতে ডাকতে আসে তাদের, আর হিমালয়াদেরকে পেয়েও যায়। তারপর তারা বলে, ওই ম্যাগি নুডলস খাওয়ার পয়েন্টে তারা মোবাইল পেয়েছে, আর কেন পেয়েছে, তাই তারা ভেবেছে তারা হয়তো এখানে ফেসে আছে, এই জন্যই চলে এসেছে খুঁজতে। তো এরপর এখান থেকে দেব তাদেরকে মুক্ত করে নিয়ে চলে যায়। অন্যদিকে কালকি তার স্টাফদের সাথে খুব মজার গেম খেলে, আজ সে খুব হ্যাপি। তো রাতে হঠাৎ করেই দেখা যায় কালকি তার রুম থেকে পালিয়ে এসে বলে, ভূত। সে বলে তার রুমে নাকি ভূত আছে। দেব এটা শুনে বলে, কি সব বেকার কথাবার্তা,
ভূত কি করে আসবে? তারা ভাবে এটা আবার ওই কিলারের আত্মা নয় তো। অন্যদিকে আমরা দেখি এই পাহাড়ে একজন ইউটিউবার আসে আর এখান থেকেই একটা কাহিনী জানতে পারে। সে চায়ের দোকানে বসলে দোকানদার বলে অনেক বছর আগে এখানে একজন ড্রাইভারের মৃত্যু হয় পানির তৃষ্ণাতে। তবে থেকেই সব ড্রাইভাররা এখানে এক বোতল করে পানি রেখে যায়, আর সে পানি না পেলে তার সাথে করে ওই ড্রাইভারকেই নিয়ে যায়। ইউটিউবার ছেলেটি এসব শুনে হাসতে থাকে আর বলতে থাকে কেন সে আবার ট্রাভেল এজেন্সি করবে নাকি? দোকানদার বলে এটা পাহাড়, তাই সাবধানে থাকো, সবকিছু নিয়ে মজা করো না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। অন্যদিকে কালকি বলে তাদের মাত্র আর 3টে রুম খালি আছে। কালকিকে তখন তার স্টাফরা বলে ভূত থাকা পর্যন্ত মাসে বেশি বেতন নিব আমরা। এটা শুনে কালকি তাদের বলতে থাকে তাহলে এই ছিল তোমাদের মনে? সেই সময় দেব তাকে থামিয়ে বলে আচ্ছা ঠিক আছে যাও, আমরা রাজি। তো তারপর তারা কাজে চলে যায়। আর তখনই হিমা কল করলে কল রিসিভ করে কালকি আর বলে দেব বিজি, পরে কথা বলবে। তখনই দেব মোবাইল নিয়ে বলে কালকি এই সব কি? কালকি বলে তাহলে হিমার সাথে তোমার জল কতদূর গড়িয়েছে শুনি। দেব বলে আমি তোমাকে কেন বলবো? কালকি তখন বলে বলবে না তো, এই যে তোমরা শুনছো দেব আর হিমার সম্পর্ক চলছে। তখনই দেব তাকে বলে আরে চুপ কর চুপ কর, আমরা ইদানিং বেশি কথা বলছি, তবে শুধু ফ্রেন্ড হিসেবে, আর কিছুই নেই আমাদের মধ্যে। তখন কালকি বলে আচ্ছা শোন, হোটেলে যে সবজি নেই জানিস? দেব জিজ্ঞেস করে কি ব্যাপার, এত তাড়াতাড়ি শেষ? কালকি বলে হ্যাঁ, একটু হোটেলের দিকেও নজর দে, এইসব অমর প্রেম রেখে একটু কাজ কর। তো এরপর দেখা যায় হিমা সোজা চলে আসে হোটেলের সামনে আর কালকিকে জিজ্ঞেস করে দেব কোথায়? কালকি বলে কেন, কি দরকার? আর আমার ভাই কিন্তু সব সময় ব্যাকআপ রাখে সাথে করে, তাই তুমি একটু সাবধানে থেকো, কারণ তার সব গার্লফ্রেন্ড পরে আমার কাছেই আসে। এসব শুনে হিমা বলে আমি তার গার্লফ্রেন্ড না। কালকি বলে এটা তো সবাই প্রথম প্রথম বলে, আর তোমার সাথেও পরে দেখা হবে, এখন আপাতত আসছি। তো হিমা তো কালকির এরকম কথা শুনে শকড হয়ে যায় আর শুধু তাকিয়েই থাকে, কোনো কথাই বলতে পারে না। তো তারপর কালকি তার স্টাফদেরকে ডাকতে ডাকতে চলে যায় কাজ করতে, আর পরে সেখান থেকে হিমাও চলে যায় দেবকে না পেয়ে। তো এদিকে দেখা যায় সেই ইউটিউবারকে ডেকে আনে দেব আর কালকি তাদের হোটেলে ভূত আছে বলে, আর এই ইউটিউবার তাদের হোটেলটাকে প্রমোটও করে দেয়। তবে শেষে দেখে এটা ইচ্ছে করে সাজানো নাটক ছিল কালকির, আর এই ব্যাপারটাই বুঝতে পেরে ইউটিউবার রাগ করে সেখান থেকে চলে যেতে নেয় আর বলতে থাকে তাদের সব মিথ্যা সে পাবলিককে বলে দিবে, আর এই হোটেলের রিভিউ আরো কমে যাবে। আর এই ঘটনাতে তো তারা সবাই ভেঙে পড়ে আর সবাই বসে বসে ভাবতে থাকে সব চেষ্টা তো বেকার হয়ে গেল, আর এসব ভূত আছে বলে আমার মাথা খাবে না কেউ। যাই হোক, অন্যদিকে দেবের কাছে হিমার কল আসে। দেব তো তার কল পেয়ে তার কাছে ছুটে আসে। তখন হিমা বলে একটা বক্সে পোকা ছিল বলে সে অর্ডার বাতিল করেছে। এরপর সে দেবকে বলে তুমি আমার কল কেন ধরছিলে না? দেব বলে আরে ওই কালকে এইসব করিয়েছে, তুমি আমাকে কল করে দাও, আমি তার সাথে কথা বলছি। তারপর হিমা বলে ভালো করে সুন্দর করে কিন্তু কথা বলবে দেব, যাতে কাস্টমাররা রাজি হয়। তো তারপর দেব কল করে আর এত ভালো করে বুঝিয়ে বলে যে তারা রাজি হয়ে যায় প্রোডাক্ট নিতে। এরপর তো খুশির চোটে দেব হিমাকে জড়িয়ে ধরতে যায়। তখনই আবার হিমা থেমে যায়। দেব তখন জিজ্ঞেস করে ঠিক আছো তো? হিমা তখন তাকে উল্টো জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? তোমার বোন কালকি বলল তুমি আগের গার্লফ্রেন্ডের সাথেও নাকি টাইম পাস করেছো, তারপর তাদের ছেড়ে দিয়েছো। আর এরপর তারা কান্না করতে করতে কালকির কাছেই যেত। এসব শুনে দেব বলে তুমি এই সব কথা শুনতে যেও না তো, কালকি এইরকমই উল্টো পাল্টা কথা বলে, আর আমাদের মধ্যে তো শুধু বন্ধুত্ব আছে তাই না? তাহলে তুমি আর এসব নিয়ে ভেবো না। দেবের কাছ থেকে এরকম কথাবার্তা শুনে হিমার মনটাই খারাপ হয়ে যায়, কারণ সে এতদিনে দেবকে মনে মনে পছন্দ করে ফেলেছে। সে তো ভাবতো দেবও তাকে পছন্দ করে, কিন্তু দেব যে তাকে বন্ধু মনে করে এটা শুনে তার মনটাই ভেঙে যায়। তো এদিকে আজ দাদু আবারও তাদেরকে ভিডিও কলে ডাকেন। দাদু কিছু বলার আগেই দেব বলে দাদু আপনি কিছু বলার আগে আম সরি, আসলে ওই ভূতের আইডিয়াটা ছিল কালকির, সেই ওই ছেলেকে লুকিয়ে মিথ্যা ভূত বানিয়ে ভিডিও করেছে আর এখন সব ভাইরাল। তারপর পৃথ্বী বলে কিন্তু আমি তো এসেছিলাম তোমাদেরকে কমপ্লিমেন্ট দিতে, কারণ আমাদের হোটেল ফুল বুক, আর এই সব কিছু কালকেই করেছে, তাই এখন মেডেলও সেই পাবে। বেচারা দেব তো নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দেয়। তো এরপর দেব সিদ্ধান্ত নেয় সে ফিরে চলে যাবে। তখন তাকে
অনেক বোঝানোর চেষ্টা করে হিমা, আর বলে তুমি এত সহজেই হেরে যাও, আর একটু চেষ্টা তো করে দেখো। দেব বলে আমি রেসে অংশ নিলে না সে হারবে। হিমা তখন বলে কিন্তু তুমি তো তাও হেরে গিয়েছো কালকির কাছে। এসব শুনে দেব বলে না, আমি হারবো না, আমি লড়বো। এরপর দেবকে নিয়ে হিমা একটা সুন্দর জায়গায় আসে, যেটা দেখে দেব বলে আরে তুমি এই জায়গাটা পেলে কি করে? এত দারুণ জায়গা আমি আগে কখনো দেখিনি, আর অনলাইনেও তো কোথাও দেখিনি। হিমা বলে দেব এই পাহাড় আমার বাড়ি, তাই আমাকে কিছুই খুঁজে বের করতে হয় না। তারপর দেব বলে আমার হোটেলও পাহাড়ে, কিন্তু পাহাড়ের সেই ফিলটা নেই, তাই চলো এটাকে পাহাড়ের মতো করা যাক। হিমা বলে আসো আমি আরো কিছু পাহাড় দেখাই, দেখবে খুব ভালো লাগবে। তো তারপর তারা দুজন চলে যায় আরো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। এদিকে সেই ইউটিউবার আসে আবারও ভিডিও করতে, আর সেই চায়ের দোকানদারকে বলে আমি প্রমাণ করেই দিব যে ভূত বলতে কিছুই হয় না। ওই সময় কেউ একজন যেন মাথায় টোকা মারলো তার, যা অনুভব করে ইউটিউবারের তো অবস্থা খারাপ হয়ে যায় ভয়ে। এদিকে পুলিশ আসে দেবদের হোটেলে, কারণ তারা একটা বাচ্চাকে ভূত বানিয়ে নাটক করেছে। তবে ওই সময় পুলিশ দেখে সত্যি সত্যি এদের এখানে ভূত আছে, যে আয়নায় লিখে রেখেছে কিরে রাওয়াত ঘুষ খাবি না আর। এই লেখা দেখেই তো পুলিশ এক দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপর দেব, হিমা, নেগি এরাও ফিল করে কিছু অদ্ভুত হচ্ছে, কখন কেউ খাবার খেয়ে রাখছে, কখনো গ্যাস অন অফ হচ্ছে। তারপর তারা খুঁজতে খুঁজতে একটা গোপন জায়গা পায়, আর এই সিন্দুকটা খোলার পর দেব বলে এটা দেখে তো একটা বেসমেন্ট মনে হচ্ছে। হিমা বলে কিন্তু এর সম্পর্কে তো কৃপাল কাকাও কিছু বলেননি। তারপর তারা একটা রুমে এসে দেখে সব চুরি হয়ে যাওয়া জিনিসপত্র আছে এখানে। হিমা লাইট দিয়ে উপরে দেখে সেখানে গজানন নামের একটা ছেলে শুয়ে আছে। এটা দেখেই তো ভয়ে চিৎকার করে ওঠে দেব আর হিমা। এরপর গজাননকে গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে আনা হয়, আর প্রধান তাকে বলে ভাই গজানন, আমি তো ভেবেছিলাম তুই শহরে গিয়েছিস, তো আসলে এই গজানন হচ্ছে সুষমার স্বামী। সুষমা বলে আমি সবাইকে মিথ্যা বলতাম যে সে আমাকে কল করে, আসলে আমার সাথে সে যোগাযোগই রাখেনি। তারপর গজানন বলে আমাকে রোজ রোজ এক অসহ্য খাবার দিত তারা, তাই আমি এখানে এসেছি একটা চাইনিজ মুভি দেখে। তো এসব শুনে সুষমা তাকে অনেক মারধর করে, আর বলে তুই যা এনে দিতি তাই তো রান্না করতাম, আর এরপর হুট করেই পালিয়ে গেলি। আমি তোর বাচ্চাদেরকে তোর মাকে দেখভাল করে রাখছি, তোর একটুও কি লজ্জা করলো না? আর তুই আমাকে কি ছাড়বি? আমিই তোকে ছেড়ে দিলাম, কারণ তুই আমার যোগ্যই না। এরপর সুষমা আবারও এক নতুন জীবন শুরু করে সবকিছু ভুলে। আর এদিকে ট্রিপ শেষ করে কালকি হোটেলে ফিরে আসে, আর দেখে হোটেল তো একদম বদলে গিয়েছে, পাহাড়ি স্টাইলের হয়ে গেছে, আর তাদের স্টাফদের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। তো এদিকে শ্রেয়া নামের একজন আসে দেবের সাথে দেখা করতে। হিমা তাদের দুজনকে দেখে বেশ জেলাস ফিল করছিল। তখনই কালকে এসে হিমাকে বলে আমি তো বলেছিলাম দেব সব সময় এক্সট্রা একজনকে রাখে, এই যে এখন নিজেই দেখে নাও, তোমার চোখের সামনেই আছে। তো এরপর একটা বিয়ের আয়োজন করা হয়, যেটা ছিল গ্রাম প্রধানের। তারপর শ্রেয়া এসে হিমাকে বলে তোমার কোনো প্রবলেম নেই তো আমার আর দেবের ফ্রেন্ডশিপ নিয়ে? হিমা বলে না তো, দেব বলেছে আপনারা শুধু ফ্রেন্ড। শ্রেয়া তখন বলতে থাকে সেটা তো এখন, তারপর কি হয় তা তো আর বলা যায় না। তো এরপরই এখানে অনেক উল্টোপাল্টা কথা বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়, যেগুলো হিমা চুপচাপ শোনে। আর এবার সে দেবকে নিয়ে একটু দ্বিধাই পড়ে যায়। তো দেবকে হিমা বলে সে যে তোমার এক্স বলনি তো? দেব বলে আরে এক্স না, সে আমার স্কুলের অ্যাফেয়ারের মতো, তুমি তার থেকে দূরে থেকো, তার একটু মাথায় সমস্যা আছে। তো তারপরই বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়। আর শ্রেয়াকে দেব বলে তুমি যা ভাবছো যে আমাদের মাঝে সম্পর্ক হতে পারে তা কিন্তু ভুল, সেটা কখনোই হবে না, আমাদের মাঝে এখন আর কিছুই হওয়ার নেই। শ্রেয়া বলে মানে? দেব বলে মানে আমার জীবনে এখন অন্য অনেক দায়িত্ব আছে। তারপর পরের দিন বিয়ের কোণে সাজানোর সময় কোণের নথ হারিয়ে যায়। সবাই তো বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই এলাকায় মেয়েদের বিয়ের নথ অনেক বড় একটা ভূমিকা রাখে, আর এখন সেটা হারিয়ে যাওয়াতে শুরু হয়ে যায় ভেজাল। গ্রাম প্রধান তো রেগে মেগে শেষ, কিন্তু এই এত বড় নথ পরার নিয়মটা কালকি আর দেবের কাছে খুবই হাস্যকর লাগে। তারপরও তারা খোঁজার চেষ্টা করে, আর পরে দেখা যায় এই নথ তো শ্রেয়া পরে আছে, আর সে বলে এটা আমাকে দেব গিফট করেছে। কিন্তু গ্রাম প্রধানের মেয়ে বলে এটা তো আমার নথ। দেব বলে আমি তো শ্রেয়াকে কিছুই দেইনি, মিথ্যা কথা বলছে ও শুধু শুধু। তো তারপরে শ্রেয়া রেগে মেগে নথটা খুলেই ফেলে দেয়। আর গ্রাম প্রধান বলে আপনি এই গ্রাম থেকে এখনই চলে যান, কোনো অঘটন ঘটার আগেই।
শ্রেয়া বলে, কোনো টিকিট তো নেই আজকের, কিভাবে যাব? দেব তখন বলে, আমি টিকিট করে দিচ্ছি, এখনই চলে যাবে। এরপর শ্রেয়া চলে যায় আর দেব গ্রাম প্রধানকে বলে, স্যার আমরা দুঃখিত এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, আর আমরা দুঃখিত আপনাদের নিয়ম কানুন না বুঝে মজা করার জন্য। আসলে আমাদের ওখানে তো এইসব কিছুই নেই। আমাদের ওখানে বিয়ে করা মানে গান বাজনা আর চেঁচামেচি, কোনো নিয়ম কানুনের ধার ধারে না কেউ। যাই হোক, তো এরপর বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তো যেই সময় কনের বিদায় হয় তখন হিমাও খুব কান্নাকাটি করছিল। সবশেষে হিমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল দেব আর বলছিল, আমার এই গ্রাম খুব পছন্দ হয়েছে, এখানকার মানুষ সব সময় হাসি খুশি থাকে, যেন তাদের মাঝে কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই। আর আমার এখানকার বিয়ের নিয়মও খুব ভালো লাগলো, তাই আমিও এই গ্রামেই বিয়ে করতে চাই। এটা শুনে হিমা বলে, শ্রেয়ার জন্য রুম বুক করতে ভুলো না আবার। দেব তখন বলে, আমি ভুলে গেলেও সে ভুলবে না। এসব শুনে হিমা বলতে থাকে, তোমার মেয়ে ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড থাকলে আমার সমস্যা নেই, কিন্তু যদি কোনো মেয়ে গায়ে পড়তে চায় তাহলে আমি জানি তাকে কি করে ভাগাতে হয়। এটা শুনে দেব বলে, মানে? তো তারপর দেখা যায় ওই নথটা আসলে হিমাই রেখেছিল শ্রেয়ার দরজার সামনে, তাও দেবের নাম করে, যাতে করে তাকে সে এখান থেকে বিদায় করতে পারে। দেব তো এই আইডিয়া শুনে হাসতে হাসতে শেষ। সে বলতে থাকে, তোমার এই আইডিয়া আমার জন্য ডাবল কাজ করেছে। এক তো শ্রেয়া চলে গেল, আর নথটা পাওয়ার জন্য দাদু আমাকে একটা মেডেলও দিয়েছেন। হিমা তখন বলে, বাহ, তুমি তো খুব লাকি দেব। দেবও সেই সময় হিমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি তো লাকি। এরপর হিমা যাওয়ার আগে দেবকে প্রথম আলিঙ্গন করে নিজের ভালোবাসার জানান দেয়। দেবও স্মাইল করছিল তার এই কাজে। যাই হোক, তো এর পরের দিনই পৃথ্বী আসে ভিডিও কলে আর বলে, আমি আশা করছি তোমরা ফাইনালের জন্য প্রস্তুত। দেব আর কালকি বলে, হ্যাঁ দাদু। পৃথ্বী বলে, গত 6 মাস তোমরা দুইজন এই হোটেলকে খুব ভালো করেই সামলেছ, তাই আমি খুবই ইমপ্রেস হয়েছি তোমাদের উপর। তবে এখন এসেছে শেষ কাজ করার সময়, যার মধ্যে 50% কাজ করবে দেব আর 50% কাজ করবে কালকি। তার মাঝে 2টা চ্যালেঞ্জ থাকবে, ডাইভার্সিফিকেশন অ্যান্ড কস্ট কাটিং। আর যে এই দুটো লং টার্ম সলিউশন নিয়ে আসতে পারবে তাকে আমি এবার 2টা মেডেল দিব। তারপর দাদুকে তারা ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর হিমালয়া বলে, বাবা আমার কি হবে? তখন পৃথ্বী বলে, এর উত্তর না তোমার মা দিতে পেরেছে আর না আমি পারবো। আগে বাবার টাকায় মজা করেছো, এবার ছেলে মেয়েদের টাকায় করো। এই বলে পৃথ্বী কল কেটে দেয়, তাও হিমালয়ার মুখের উপর। বেচারা আবারও একটা বড় সড়ো ইগনোরের শিকার হয়। তো এদিকে তারা কাগজের মাধ্যমে নিজেদের চ্যালেঞ্জ বেছে নেয়। তো কালকি যেই কাগজ ওঠায় তাতে পায় কস্ট কাটিং এর চ্যালেঞ্জ। এরপর কালকি চিন্তায় পড়ে যায়, কারণ খরচ কমানো এখানে অনেক কঠিন কাজ। তার বড় কারণ এখানে কারেন্ট কম থাকে, প্রায় সারাদিনই জেনারেটর চালানোর প্রয়োজন হয়। ওদিকে দেব তার ডাইভার্সিফিকেশন নিয়ে ভাবতে ভাবতে ঠিক করে যে সে এখানে একটা সিনেমা বানাবে। পরে অনেক জায়গায় সে কথাবার্তা বলা শুরু করে দেয়। এদিকে কালকি বের হয়ে সুষমার আইডি থেকে সোলার প্যানেল লাগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। আর সে খুব কষ্ট করে একজন অফিসারকে রাজিও করিয়ে নেয় তাদের এখানে সোলার প্যানেল লাগিয়ে দেওয়ার জন্য, তাহলে কারেন্টের কস্ট অনেক কমে আসবে। অন্যদিকে দেব হিমাকে বলে, আমার সাথে নিউ ইয়র্ক যাবে? হিমা জানায়, আমার পক্ষে সম্ভব না, আমি এই গ্রাম ছাড়তে পারবো না। দেব বলে, আমরা আসবো তো কয়েক বছর পর, আর তুমি এত স্মার্ট, তোমার জন্য নিউ ইয়র্কই পারফেক্ট, আর সেখানে তুমি বিজনেস করার আরো আইডিয়া আর রিসোর্স পাবে। হিমা বলে, প্লিজ দেব, আমি আমার গ্রামকে একা রেখে যাব না, মানে এটাই ফাইনাল। এদিকে কালকি যাই হোক রাঘু স্যারকে ঘুষ দিয়ে রাজি করিয়েছিল, কিন্তু সেখানে হিমালয়া গিয়ে ছবি তুলে নেয় আর বলে, এই দেখ কালকি, আমি তোর হেল্প করলাম। রাঘু বলে, আমি আপনাকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে এক্সপোজ করার জন্য এসেছেন, আমি আর কোনো কাজ করব না। কালকি তখন রেগে গিয়ে হিমালয়াকে বলে, বাবা তুমি আমার কোনো হেল্প কখনো করতে পারবে না, তুমি বরাবরের মতোই এটা খারাপ করলে, তুমি সবসময় শুধু সমস্যা বাড়াতেই পারবে, কমাতে না। এই বলেই সে রাঘুকে মানানোর জন্য চলে যায় সেখান থেকে। আর বেচারা হিমালয়া খুবই কষ্ট পায়। অন্যদিকে দেব হিমাকে বলে, আমি আসলে দাদুর হ্যাঁ বা না এর জন্য অপেক্ষা করছিলাম, আমি জানতাম না আমি এখানে থাকবো কিনা। হিমা বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন এখানে থাকতে পারবে না? আমায় কেন নিউ ইয়র্ক যেতে হবে? দেব বলে, কারণ আমি এখানে থাকার মতো কেউ না, মানে আমি জন্ম থেকেই অন্য একটা জায়গায় থেকে এসেছি। হিমা তখন বলে, আর আমি কি নিউ ইয়র্কের জন্য জন্মেছি? আমি কি সেখানকার জায়গায় থাকার মতো কেউ? এদিকে তারপর কালকি আবারও রাঘুর কাছে আসে তাকে কনভিন্স করতে, আর ওইদিকে দেব আবারও আসে হিমার কাছে। হিমা তখন বলে, তুমি হয়তো আমার কথা বুঝতে পারছো না, এই গ্রামের মানুষ আমাকে চায়, আমাকে তাদের প্রয়োজন। এখানে অনেকগুলো বাচ্চার পড়াশোনা চলে আমার জন্য, আর কৃপাল কাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে আমি কখনো ছাড়তে পারবো না, আই এম সরি। তবে তখনই সেখানে আসে কৃপাল আর বলে, আমরা একা না, আমাদের সাথে পুরো গ্রাম আছে, আর তুই যদি নিউ ইয়র্ক যাস তাহলে তুই সুখেই থাকবি, আর তুই তো জানিস
তোর সুখেই আমি সুখী। তাছাড়া তুই সেখানে গেলে কত কিছু করতে পারবি, কত সুযোগ সুবিধা পাবি। তো এখানে কৃপালের বোঝানোর পর হিমা নিউ ইয়র্ক যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো তারপর এদিকে যখন শুটিং শুরু হয় তখন এখানে আবারও দেব তার বাবাকে বকাবকি করে, যেমন করে কালকি করেছিল। তো এইবার বকা খেয়ে সে পাহাড়ের সাইডে গিয়ে বসে থাকে আর ভাবতে থাকে সে কি সত্যি একটা অপয়া। এদিকে শুটিং করার সময় দেবকে না জানিয়েই শুটিং সুন্দর করতে গ্রামের ক্ষেত ব্লাস্ট করানো হয়। গ্রামের সবাই বলছিল এটা আটকাতে, না হলে তাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তখনই হিমা দেবকে বলে তুমি এসব আগে থেকেই জানতে, তাই না? কিন্তু দেব মানা করলেও হিমা তার কথা বিশ্বাস করে না আর রাগ করে তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে যেই গাড়িতে করে কালকির সোনার প্যানেল আনছিল সেই গাড়ির ড্রাইভার হিমালয়াকে লোকেশন জিজ্ঞেস করে হোটেলের, আর সে উল্টো দিকের লোকেশন বলে। কিন্তু দেখা যায় তখন সঠিক রাস্তায় একটা ব্লাস্ট হয়েছে। তাই যদি গাড়িটা উল্টো দিকে না যেত তাহলে আজ ড্রাইভার সহই মারা যেত। তাই হিমালয়া নিজেকে আর অপয়া ভাবে না, কারণ সে একজনের প্রাণ বাঁচিয়ে দিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর তারা তিনজন বাবা মেয়ে আর ছেলে একসাথে বসে। কালকে তখন দেবকে সরি বলে হিমার জন্য। তো তারপর এখানে তারা তিনজন কথাবার্তা বলার পর পৃথ্বী আসে তাদের ফাইনাল ধাক্কা দিতে। পৃথ্বী তো প্রথমেই তাদের সুনাম করে আর বলে তোমরা দুইজনই জিতেছ আর এবার কিছু কাগজপত্রে সাইন করো। তারা সেগুলো না পড়েই কনফিডেন্স নিয়ে সাইন করে দেয়। আর তারপর তাদের দাদু 600 কোটি টাকার কিছু একটা বলে যা বোঝা যায় না। তখন হিমালয়া বলে আরে সে বলতে চাইছে তার 600 কোটি টাকার দেনা আছে, তাই তোমাদেরকেই কিছু করতে হবে। এরপর পৃথ্বী বলে হ্যাঁ 600 কোটি টাকার দেনা আছে, কিন্তু আমার 3000 কোটি টাকার কোম্পানিতে দুইজন ব্রিলিয়ান্ট মানুষ জয়েন করেছে। কালকে তখন জিজ্ঞেস করে কারা? পৃথ্বী জানায় এই যে তোমরাই তো মাত্র করলে, আর আমার কাছে বর্তমানে কোনো সম্পত্তি নেই, সব ব্যাংক সিজ করে নিয়েছে, একমাত্র ওই পাহাড়ের হোটেলটাই আছে। তাই এখানে কাজ করো আর তারপর দেনা মিটাও। বেচারারা না দেখে সাইন করেই এবার ফেসে গেল। তো দেখা যায় তাদের দাদু খালি একটা পুরাতন ঘরে বসে এসব ভিডিও কল করছিল। তো তারপরই কল কেটে দেয় সে। হিমালয়া তখন হাসতে হাসতে বলে কিরে, এতদিন যে তোরা আমাকে খারাপ ভাবতি, এবার দেখলি তো মজা। তো এরপর তারা এত কিছু ভাবনা চিন্তা করার পর এখানেই নতুন করে সিরিয়াস হয়ে বিজনেস শুরু করে আর নিজেদেরকে মানিয়ে নিতে থাকে। ওদিকে হিমাও তো ওদিনের পর থেকে দেবের সাথে কথা বলে না। তো একদিন দেখা যায় দেব আর কালকির মা এসেছে আর সে এসেই জিজ্ঞেস করে তোমরা কি বাবার দলে আছো না মায়ের দলে? দেব এক কথায় বলে মায়ের দলে, কিন্তু কালকি কিছুই বলতে পারছিল না। তাই তার মা তাকে ইগনোর করে ছেলেকে নিয়ে ভেতরে চলে যায়। আর এখন তারা আরো বড় সমস্যাতে পড়ে যায় মা আসায়। আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এর পরবর্তীতে তাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে সেই সব দেখতে হলে সেকেন্ড সিজনের জন্যই অপেক্ষা করতে হবে। সেটা এখনো রিলিজ হয়নি, তবে সেকেন্ড সিজন যখনই রিলিজ হবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সের লিঙ্কে যেয়ে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।